হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টেডিয়ার। সবাইকে স্টেডিয়ারে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। আজকে আমি পড়াবো ক্লাস 10-এর একটি খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, জৈব রসায়ন নিয়ে। ওকে, তো এটা তোমাদের কাছে একটা নতুন একটা বিষয়। তো এর সাথে আগে পরিচয় খুব একটা তোমাদের কিন্তু হয়নি। তো সেই হিসেবে এই চ্যাপ্টারটা আমি সেভাবেই পড়াবো, খুব একটু তোমাদের মতো করেই আমি পড়ানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমাদের বোঝাতে আমি পারবো। তো চলো শুরু করা যাক। তো জৈব রসায়ন বলতে দেখো, জৈব রসায়নে পরে আসি, আগে জৈব পদার্থগুলো কি জিনিস দেখি। আগে দেখো, আগে থেকে আমরা যেগুলো জানতাম যে চিনি, স্টার্চ, তারপরে ধরো অ্যালকোহল, তেল, চর্বি বা ভিটামিন, এগুলোও কিন্তু এক একটা যৌগ। এগুলো মানুষের দেহে থাকে, মানুষের দেহে অবস্থান করে। ভিটামিন থাকে, চর্বি থাকে, বা এই যে প্রোটিন থাকে, এগুলোও কিন্তু এক একটা যৌগ। এগুলো লং চেন, অর্থাৎ দীর্ঘ শৃঙ্খলযুক্ত একটা যৌগ। এগুলো খুব দীর্ঘ শৃঙ্খল যৌগ। তো যাই হোক, তো এই সমস্তগুলোর সাথে পরিচয় হয়তো আগে থেকেই ছিল। তো এবারে আমরা জানবো যে জৈব রসায়ন কি না। জৈব রসায়ন দেখো, এগুলো যে সবকিছু জৈব, মানে জীব দেহ থেকেই বা উদ্ভিদ দেহ থেকেই যে মানে প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ থেকেই যে পাওয়া যায় মূলত, তা কিন্তু না। এগুলোকে বেশিরভাগই কিন্তু রসায়নাগারেই প্রস্তুত করা যায়। বর্তমানে কিন্তু রসায়ন মানে জৈব রাসায়নিক যে যৌগগুলো আছে, জৈব যৌগগুলো, তার সংখ্যা কিন্তু অনেক, প্রায় 20,000-এর উপর। তো এগুলো কি করে তৈরি হলো, কি করে আসলো, সে নিয়ে আমি পরে নিশ্চয়ই আলোচনায় আসছি। তো চলো শুরু করা যাক। আগে মানে চ্যাপ্টারটা শুরু করার আগে একটু রোড ম্যাপটা দেখে নিই। একটা রোড বেসিসে একটা নির্দিষ্ট ওয়েতে এগোবো আমরা। তো প্রথমত আমি ইন্ট্রোডাকশন দেবো চ্যাপ্টারটা। দ্বিতীয়ত ইন্ট্রোডাকশন, অর্থাৎ এর যে হিস্ট্রিটা বা কি করে এলো, জৈব যৌগের যে কনসেপ্টটা, কোন কোন বিজ্ঞানীর অবদান আছে পরপর, সেগুলো আমি সাল অনুযায়ী, যদিও এটা ইতিহাস না, মানে সালগুলো মনে রাখার দরকার নেই, কিন্তু সাল অনুযায়ী পরপর যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কি হবে না, ব্যাপারগুলো ইজি হবে, বিষয়গুলো ইজি হবে। তো আমরা যদি জৈব যৌগ কিভাবে এলো বা জৈব যৌগ কি এটাই না জানি, তাহলে কিন্তু পড়তে গেলে একটা মুখস্থ টাইপের ব্যাপারটা এসে যাবে, মানে বুঝতে ঠিকঠাক কিন্তু পারবে না। তো সেই জন্য প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট দেবো, তারপর জৈব যৌগ কি সেটা নিয়ে কিছু কথা বলবো, তারপর সমাবয়বতা, আইইউপিএসি নামকরণ, মিথেন, ইথিন, আর হচ্ছে অ্যাসিটিলিন, এলপিজি, সিএনজি, এইগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো বন্ধুরা শুরু করা যাক। ইন্ট্রোডাকশন দেখো। ওকে, তো প্রথমত দেখো, ওকে, তো প্রথম 1784 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে প্রথম যিনি এগিয়ে এসেছিলেন বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ের। ফরাসি বিজ্ঞানী ল্যাভোইসিয়ের বিজ্ঞানে বা এই রসায়ন বিজ্ঞানে প্রচুর পরিমাণে একটা অবদান রয়েছে। তো পরবর্তীকালে ল্যাভোইসিয়ে সম্পর্কে আরও জানবে, বা তার যে অবদান সেই সম্পর্কেও আরও অবগত হবে। তো আপাতত বলি যে 1784 খ্রিস্টাব্দে ল্যাভোইসিয়ের একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, মানে পরীক্ষার সাহায্যে দেখিয়েছিলেন যে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ থেকে প্রাপ্ত জৈব যৌগের মধ্যে মানে মূল উপাদান হিসাবে কার্বন অবশ্যই থাকবে। কথাটা যদিও অনেকটাই সত্য, ঠিক আছে। তো তিনি বলেছিলেন যে মূল কে এগিয়ে এসেছিলেন না, ল্যাভোইসিয়ের। ওকে, সরি একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। ওয়েট। ওকে, তো যিনি এগিয়ে এসেছিলেন তার নাম ল্যাভোইসিয়ের। ল্যাভোইসিয়ের। ওকে, তো ল্যাভোইসিয়ার বলেছিলেন যে প্রত্যেকটা জীবজাত যে যৌগগুলো আছে, প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎ থেকে যে যৌগগুলো পাওয়া যায়, তার মধ্যে কার্বন অবশ্যই থাকবে। ওকে, তারপরে 1828 খ্রিস্টাব্দে, তারই কিছু বছর পর, কিছু বছর নয় ঠিক অনেকটাই বছর পরে, যিনি এই জৈব রসায়ন সম্বন্ধে কিছু বলেছিলেন, তার নাম হচ্ছে বার্জেলিয়াস। বার্জেলিয়াস যেটা বলেছিলেন, বার্জেলিয়াস
বার্জেলিয়াস বলেছিলেন যে বার্জেলিয়াস একটা তত্ত্ব দিয়েছিলেন, যে প্রাণ শক্তি তত্ত্ব। প্রাণ শক্তি তত্ত্ব দিয়েছিলেন যে সেটা যদিও ঠিক না, মানে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়। তিনি বলেছিলেন যে রহস্যময় শক্তি ছাড়া, কোনো রহস্যময় শক্তি ছাড়া জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়। কিন্তু বর্তমানে মানে পরীক্ষাগারে কিন্তু অনেক জৈব যৌগ তৈরি করা যায়। তো এই বার্জেলিয়াস যে তত্ত্বটা দিয়েছিলেন সেই তত্ত্বটা কিন্তু অতটা ঠিক না। ওকে, তো এটা পরবর্তীকালে এই যে এর যে ধারণাটা, এটা পুরোপুরি ভেঙে গিয়েছিল। তো এটার খুব একটা বেশি ভিত্তি নেই, কেমন? তো ঠিক আছে। তারপরে দেখো, তারপরে যিনি এগিয়ে এসেছিলেন তারই কিছু বছর পরে 1856 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে ভোলার ভোলার একটা সংশ্লেষণ করেছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ সংশ্লেষণ কিন্তু, তো এটাকে ইগনোর করা যায় না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংশ্লেষণ। তিনি প্রথম জৈব যৌগ তৈরি করেছিলেন। তিনি প্রথম জৈব যৌগ ইউরিয়া তৈরি করেছিলেন। ইউরিয়া প্রথম জৈব যৌগের তাহলে নাম কি? ইউরিয়া। ইউরিয়া। সরি, একটু ভুল হলো। ওকে, বার্জেলিয়াস যেগুলো বললাম ওগুলো ঠিক আছে, কিন্তু ওটা 1855 খ্রিস্টাব্দে, 15 খ্রিস্টাব্দে। বার্জেলিয়াস। বার্জেলিয়াস। তারপর 1828 খ্রিস্টাব্দে যিনি এগিয়ে এসেছিলেন ভোলার। ভোলার সংশ্লেষণ করেছিলেন, ইউরিয়া সংশ্লেষণ করেছিলেন। তো ইউরিয়া হচ্ছে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ, এটা মনে রাখবে। ইউরিয়ার সংকেতটা যদি দেখি, NH2CONH2, NH2 C ডবল বন্ড O NH2, এটা ইউরিয়ার সংকেত। এইভাবে মনে রাখবে, এই স্ট্রাকচার হিসাবে মনে রাখবে, তাহলে সহজে কিন্তু মনে থাকবে। তো এটা কিভাবে প্রস্তুত করেছিলেন একটু দেখে নাও। অ্যামোনিয়াম সালফেট অর্থাৎ NH4 এর হোল টু SO4, অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে KCNO দিয়ে রিঅ্যাকশন করে এই অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করেছিলেন, অর্থাৎ 2NH4CNO। যে এই অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করেছিলেন, এই অ্যামোনিয়াম সায়ানেটকে আবার তাপ দিয়েছিলেন। তাপ দিয়ে এই সংশ্লেষণ করে তাপ দিয়ে এই অ্যামোনিয়া তৈরি করেছিলেন। এই যে এই অ্যামোনিয়া, এটা তৈরি করেছিলেন। ওকে, তো এটা খুব গুরুত্বপূর্ণ সংশ্লেষণ, এটা মনেও রাখবে। বিক্রিয়াটা হয়তো এখন পড়বে না পরীক্ষায়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটু মনে রাখবে, কেমন? ঠিক আছে। তো তারপরে দেখো, 1845 খ্রিস্টাব্দে যিনি তত্ত্ব দিয়েছিলেন তার নাম কোলবে একটা সংশ্লেষণ করেছিলেন। কোলবে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেছিলেন সংশ্লেষণের মাধ্যমে। অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH। সবগুলোতেই দেখো কার্বন আছে, কিন্তু এটাতেও কিন্তু কার্বন আছে, এটাতেও কার্বন আছে। ওকে, এরপরে যিনি ধারণা দিয়েছিলেন 1856 খ্রিস্টাব্দে, বার্থলেট জৈব যৌগ মিথেন আবিষ্কার করেছিলেন। তাহলে হিস্ট্রিটা দেখতে পাচ্ছ, ল্যাভোইসিয়ের প্রথম ধারণা দিয়েছিলেন যে যে জৈব যৌগগুলো, মানে জীবদেহ থেকে যে সমস্ত যৌগগুলো পাওয়া যায় তাতে কার্বন অবশ্যই থাকবে। তারপর 1815 খ্রিস্টাব্দে বার্জেলিয়াস প্রাণশক্তি তত্ত্ব দিয়েছিলেন। তারপর 1828 খ্রিস্টাব্দে ভোলার কি করেছিলেন? এই সংশ্লেষণের মাধ্যমে ইউরিয়া তৈরি করেছিলেন, প্রথম আবিষ্কৃত জৈব যৌগ। এটা খুব ইম্পর্টেন্ট স্টার। তারপরে 1845 খ্রিস্টাব্দে কোলবে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেছিলেন। তারপর বার্থলেট কি করেছিলেন? মিথেন তৈরি করেছিলেন। কেমন? এই তাহলে গেল কিন্তু ইন্ট্রোডাকশন পার্ট, অর্থাৎ যে জৈব রসায়ন যেটা আমরা পড়তে যাচ্ছি তার কিন্তু পুরো ইন্ট্রোডাকশন। ওকে, তো চল এরপরে জৈব যৌগ কি জেনে নিই। জৈব যৌগের তাহলে সংজ্ঞাটা কি দেখো। জৈব যৌগের সংজ্ঞা কি? কার্বনের বিভিন্ন অক্সাইড, কার্বন ডাই সালফাইড এবং কার্বনেট এবং বাইকার্বনেট সায়ানাইড, নয়, বাইকার্বনেট। ওকে,
বাইকার্বনেট এবং সায়ানাইড আয়নযুক্ত অজৈব যৌগগুলি বাদে কার্বনের অন্যান্য যেসব সমযোজী যৌগের মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম ও সমাবয়বতা ধর্ম নিয়েও আমি আলোচনা করব। সমাবয়বতা ধর্ম দেখা যায় কার্বনের সেই সমস্ত যৌগকে বলা হয় জৈব যৌগ। ওকে, তো জৈব যৌগ যে টপিকটা আশা করি ক্লিয়ার হলো। তো চলো এরপরে শুরু করা যাক নেক্সট টপিক নিয়ে, কার্বনের যোজ্যতা। কার্বনের যোজ্যতা ত্রিমাত্রিক মডেল, 3 ডাইমেনশন মডেলটা দেখো। তার আগে একটু বলে নিই, দেখো এই যে কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করি কি হবে, 2,4। তাহলে শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন। তাহলে এই 4টা যে ইলেকট্রন শেষ কক্ষে আছে, আমি যদি সেইভাবে দেখি, কার্বন সমযোজী আয়নীয় এবং সমযোজী বন্ধনে তোমাদেরকে এই বন্ধনটা কিভাবে তৈরি হয় সেটা আমি শেখাবো। তো পরবর্তী ক্লাসগুলো আশা করি করবে। হাইড্রোজেন হাইড্রোজেন এ একটা ইলেকট্রন ডোনেট করলো, এখান থেকে একটা ইলেকট্রন এলো। এগুলোকে অন্য চিহ্ন দিতে হয় যদিও, এখানে তো এটা মূল ব্যাপার না, যাই হোক ঠিক আছে। ওকে, তো কার্বনের একটা ইলেকট্রন ডোনেট করলো এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন ডোনেট করলো। হাইড্রোজেন একটা ইলেকট্রন ডোনেট করলো, এখানেও কার্বন একটা ইলেকট্রন ডোনেট করলো। হাইড্রোজেন একটা ইলেকট্রন, কার্বন একটা ইলেকট্রন। তো এইভাবে যদি দেখি, কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন। হাইড্রোজেন কিন্তু দ্বৈত সূত্র মেনে চলে, অর্থাৎ শেষ কক্ষে দুটো ইলেকট্রন থাকলেই সুস্থিত হয়ে যায়, স্টেবল। কিন্তু অন্যান্য যে সমস্ত কিছু কিছু মৌল আছে যারা কি কারো দ্বৈত সূত্র মেনে চলে, অর্থাৎ শেষ কক্ষে দুটো ইলেকট্রন থাকলেই হয়। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরা কিন্তু দ্বৈত সূত্র মেনে চলে, অর্থাৎ শেষ কক্ষে দুটো থাকলেই হবে। আর কার্বন কিন্তু শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকলে স্টেবল। তো এইভাবে দেখো কার্বনের 8টা ইলেকট্রন কিন্তু পূর্ণ হলো। তাহলে কি হলো, দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ড হয়, কার্বন বন্ড হাইড্রোজেন, কার্বন বন্ড হাইড্রোজেন, কার্বন বন্ড হাইড্রোজেন, কার্বন বন্ড হাইড্রোজেন। তাহলে কটা, 4টা বন্ড করলো, অর্থাৎ যোজ্যতা কত, 4টা যোজ্যতা দিয়ে 4টা বন্ড করলো, অর্থাৎ কার্বনের যোজ্যতা তাহলে কত হলো, 4। কার্বনের যোজ্যতা 4। এবারে এটা যদি হাইব্রিডাইজেশন দেখি, হাইব্রিডাইজেশন যদিও তোমাদের টপিক না, এটা sp3 হাইব্রিডাইজ। তো 4টা বন্ড, তো sp3 হাইব্রিডাইজ যদি হয় তাহলে কিন্তু স্ট্রাকচারটা হয় চতুস্তলকীয়। এগুলো তোমরা পরে শিখবে। চতুস্তলকীয় স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু চতুস্তলকীয় স্ট্রাকচার। এটা চতুস্তলক নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটা যে চতুস্তলক সম্বন্ধে ধারণা তোমাদের আছে, এটা তাহলে চতুস্তলক বুঝতে পারছো। তো এবারে দেখো এদের যে কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, এই যে বন্ড, এইটা হয় 109 ডিগ্রি 5 মিনিট, 5 মিনিট ঠিক নয়, 109 ডিগ্রি 28 মিনিট, অ্যাপ্রোপ্রিয়েট যদি বলি 109 ডিগ্রি 28 মিনিট, 28 মিনিট। তো ওটা যদি পয়েন্টে আনি প্রায় 5 ডিগ্রি হয়ে যাবে, প্রায় 5, ঠিকই আছে সেই হিসাবে। তো এবারে দেখো এই যে কার্বন এবং হাইড্রোজেন যে দৈর্ঘ্যটা, কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য, প্রত্যেকটা বন্ডে কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট। এই যে এইটা কিন্তু ব্যাকে আছে, এই যে এই চিহ্নটা, এই ডট ডট চিহ্নর মানে কিন্তু এই ডট ডট চিহ্ন করে দেওয়া আছে মানে এটা ব্যাকে আছে, পেছন দিকে আছে। আর এই যে এটা ওয়েজ করা আছে, ওই যে এটাকে বলা ওয়েজ, এটাকে বলা হয় ড্যাশ। এই ওয়েজ আকারে যেটা আছে মোটা লাইনটা, এটা মানে হচ্ছে সামনে আছে। ওকে, তো এগুলোকে স্টিরিও কেমিস্ট্রি বলে, এগুলো সব স্টিরিও কেমিস্ট্রি তোমরা পরবর্তীকালে শিখবে। তো এই প্রত্যেকটা কোণই
হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন যে কোণগুলো প্রত্যেকটা কোণই কত 109 ডিগ্রি 28 মিনিট। আর এই যে কার্বন হাইড্রোজেন যে বন্ধন দৈর্ঘ্যটা সেটা 1.09 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম একটা দৈর্ঘ্যের একটা একক, খুব ক্ষুদ্র একক। 1 অ্যাংস্ট্রম মানে হয় 10⁻10 মিটার, -10 মিটার। মানে কতটা ক্ষুদ্র দৈর্ঘ্য ভাবতে পারছো নিশ্চয়ই। ওকে, তো কার্বনের যোজ্যতার যে 3 ডাইমেনশন মডেলটা আশা করি বোঝা গেল। নেক্সট আসা যাক কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি না, যে ধর্মের জন্য কার্বন কি হয় না একটা শৃঙ্খল গঠন করতে পারে, মানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যুক্ত হয়ে পরস্পরের সঙ্গে কি করতে পারে না শৃঙ্খল গঠন করতে পারে, একটা বদ্ধ শৃঙ্খল গঠন করতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে একটা, এগুলো সব কিন্তু কার্বন। ওকে, তো এগুলো সব কিন্তু কার্বন। এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু কার্বন, এগুলো সব কার্বন। এই কালো রঙের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কার্বন, আর এগুলো কিন্তু হাইড্রোজেন। এই সাদা রঙের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হাইড্রোজেন, আর এগুলো অন্য কিছু হয়তো হবে, অক্সিজেন না, ক্লোরিন হতে পারে বা যা কিছু হতে পারে, এটা হয়তো নাইট্রোজেন। তো এই রকম যে ছবিগুলো দেখতে হবে, যে ডায়াগ্রামগুলো দেখতে হবে, এখানে কিন্তু কিছু জিনিস জানতে হবে। যেমন এই কালোগুলো দিয়ে সাধারণত কার্বনকেই বোঝানো হয়, আর এই সাদা রকমগুলো দিয়ে এগুলো মডেল, কিন্তু এক একটা মডেল এগুলো। এই মডেলগুলো মানে মডেল বক্স পাওয়া যায়, সেই মডেল বক্স দিয়ে তৈরি করা যায়। তো দেখো এগুলো সব কিন্তু হাইড্রোজেন। তো একটা কিন্তু দেখো শৃঙ্খল গঠন করছে, একটা বড় চেন গঠন করছে না এরকম। এইভাবে কিন্তু একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, আরেকটা কার্বনের সাথে আরেকটা কার্বন, আরেকটা কার্বনের সাথে আরেকটা কার্বন, এইভাবে যুক্ত হয়ে কি করতে পারে না দীর্ঘ শৃঙ্খল গঠন করে অনেক ধরনের ভেরিয়াস টাইপসের অনেক ধরনের কিন্তু জৈব যৌগ গঠন করতে পারে। এই কার্বনের এই ক্যাটিনেশন ধর্মের জন্যই আজ যে 20,000-এর উপর যে জৈব যৌগ তৈরি করা সম্ভব হয়েছে কিন্তু। ওকে, তো বোঝা গেল। এবারে দেখো ইথেন, ইথিন এবং ইথাইন, এদের স্ট্রাকচারগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই সরি, এটা ইথেন না, এটা হবে মিথেন। এটা মিথেন হবে, সরি। এটা একটু টাইপিং মিস্টেক আছে, এটা মিথেন হবে। ওকে, তো এটা কেটে ঠিক করে নাও, এটা হবে মিথেন। এইটা মিথেন। আর ইথেন, যদি ইথেনের স্ট্রাকচার যদি আঁকি এরকম হবে, ইথেনের মডেলটা এরকম হবে। ইথেনের সংকেত কি, সি, দুটো কার্বন বন্ড, দুটো কার্বনে সিঙ্গেল বন্ড থাকে। তাহলে এখানে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওকে, কার্বনের মোটামুটি 4টা বন্ড বুঝতে হবে। তাহলে এখানে কার্বন প্রথমে আঁকার সময় নিয়মটা কি, প্রথমে কার্বন যতগুলো বলবে ততগুলো এঁকে নিলাম, তারপরে দেখবো এখানে কতগুলো আর বন্ড বাকি আছে, 3টে, এখানে কটা বাকি আছে, 3টে। তাহলে এগুলোকে হাইড্রোজেন দিয়ে পূরণ করবো, হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেবো। তাহলে কি যে কোনো জৈব যৌগ কিন্তু এভাবে আঁকা যায়। তো যদি মডেল হিসাবে করি, এগুলোকে গোল করে দিলাম, তাহলে এটা একটা মডেল হয়ে গেল। এটা কি ইথেনের মডেল। কিন্তু তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা মিথেন। মিথেনের স্ট্রাকচার সম্বন্ধে বললামই। এটা কত হবে, 109°28'। আর এই যে বন্ধন দৈর্ঘ্যগুলো এগুলো কত হয়, 1.09 অ্যাংস্ট্রম, 1.09 অ্যাংস্ট্রম। ওকে, এবারে দেখো যেটা আলোচনা, ইথেনের স্ট্রাকচারটা দেখে নাও। এই যে বন্ধন দৈর্ঘ্যটা হয় ইথেনের ক্ষেত্রে 1 এই কার্বন হাইড্রোজেন যে বন্ধন দৈর্ঘ্যটা, এটা হয় কার্বন 1.1 অ্যাংস্ট্রম, 1.1 অ্যাংস্ট্রম। আর কার্বনের যে বন্ধন দৈর্ঘ্যটা এটা হয় 1.54 অ্যাংস্ট্রম, 1.54 অ্যাংস্ট্রম। কেন দেখো, কারণ হাইড্রোজেনের আকার কিন্তু ছোট, এইগুলো যদিও আলোচ্য বিষয় নয় তবুও একটু বলে রাখি। আর কার্বনের আকার বড়, যেমন আকার। তো
তাহলে দেখো বন্ধনটা কিরকম হবে, এটা হাইড্রোজেন, এটা বড় কার্বন, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের যে দূরত্বটা সেটা অনেকটা কম হবে। আর দুটো বড় আকারের যখন বন্ড করবে তখন তাদের মধ্যে দুটো কেন্দ্রের দৈর্ঘ্য কত হবে, অনেক বেশি হবে, এটার থেকে বেশি হবে। তো সেই জন্য এটার দৈর্ঘ্যটা কত হয় 1.54 অ্যাংস্ট্রম, আর এটা 1.10 অ্যাংস্ট্রম বা 1.1 অ্যাংস্ট্রম। ওকে, আর এদের মধ্যে যে কোণটা হয় কার্বন হাইড্রোজেন কার্বন, এই কোণটা হয় 109 ডিগ্রি 28 মিনিট, একই রকম 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, ঠিক আছে। এবারে দেখো ইথিন, যখন এন এন যখন বললাম তাহলে তো এন 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 মানে একটা বন্ড, কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড। ইন যখন বলবো তখন কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড, এই যে ডবল বন্ড দেখতে পাচ্ছ। যখন আইন বলবো, এই যে ইথ আইন, তখন কিন্তু কার্বন কার্বনের মধ্যে তিনটে বন্ড। কেমন, ঠিক আছে? ওকে, তো এবারে আসি যে ইথিন অণুটা নিয়ে একটু বিস্তৃত আলোচনা করা যাক। এই কোণটা হয় 120 ডিগ্রি, 120 ডিগ্রি। কেন হয় সেই নিয়ে আলোচনা এখন করছি না, এগুলো 11-এ যে নিশ্চয়ই তোমরা শিখবে, তো এখন এই নিয়ে বিস্তৃত আলোচনা করছি না, এগুলো পড়েও না যদিও খুব একটা। তো তারপরে এই যে কার্বন কার্বন যে বন্ড, এর যে দৈর্ঘ্যটা 1.34 অ্যাংস্ট্রম, 1.34 অ্যাংস্ট্রম। আর কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্যটা সেটা হয় 1.08 অ্যাংস্ট্রম। ওকে, এবারে দেখো আইন, যখন ইথ আইনের ক্ষেত্রে কি হয়, ইথ আইনের ক্ষেত্রে একটু আলোচনা করা যাক। এই যে বন্ধন কোণটা এটা হয়ে যায় 180 ডিগ্রি। কেন হয় সেটা নিয়ে আলোচনা আমি এই মুহূর্তে করছি না। এবার কার্বন কার্বন যে দৈর্ঘ্যটা এটা হয় 1.2 অ্যাংস্ট্রম, আর এই হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে দৈর্ঘ্যটা এটা হয় 1.06 অ্যাংস্ট্রম। তাহলে লক্ষ্য করলে দেখতে পাবে যখন সিঙ্গেল বন্ড তখন দৈর্ঘ্যটা কত ছিল 1.05, কার্বন কার্বনের মধ্যে যে দৈর্ঘ্যটা। আবার যখন ডবল বন্ড হয়ে গেল 1.08 অ্যাংস্ট্রম হয়ে গেল। আবার যখন ট্রিপল বন্ড হয়ে গেল 1.2 অ্যাংস্ট্রম। ওকে, তো আস্তে আস্তে দেখো যত কিন্তু এই বন্ড বাড়ে তত কিন্তু এই দৈর্ঘ্যটা কিন্তু কমতে থাকে। যত বন্ড বাড়ে, বন্ধনের সংখ্যা বাড়ে কার্বন কার্বনের মধ্যে, তত এই বন্ধন দৈর্ঘ্যটা কমতে থাকে। বোঝা গেল? ঠিক আছে, এবারে বলি সম্পৃক্ত কার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন সেগুলোই যেগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড থাকে। যেমন এই ক্ষেত্রে দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে ইথেন কি একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যখন এই ডবল বন্ড বা ট্রিপল বন্ড হয়ে যাচ্ছে তখন এগুলো হয়ে যাচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বোঝা গেছে? তাহলে সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যুক্ত যত যৌগ আছে সেগুলো কিসের উদাহরণ? তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ, মানে সম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ। জৈব যৌগ আর হাইড্রোকার্বন আলাদা। হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আর কার্বন নিয়ে গঠিত যে যৌগগুলো সেগুলোই হাইড্রোকার্বন। আর জৈব যৌগ কি, ওখানে হাইড্রোজেনের জায়গায় ক্লোরিনও থাকতে পারে, সেগুলোকে জৈব যৌগ বলে। তো তোমাদের এইগুলো যদিও হাইড্রোকার্বন কিন্তু জৈব যৌগই বলবো আমি এখন। তো ঠিক আছে, তাহলে এইটা তাহলে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এইগুলো ডবল বন্ড যখন হয়ে যাচ্ছে বা যখন ট্রিপল বন্ড হয়ে যাচ্ছে তখন তাহলে সেগুলো কি হয়ে যাচ্ছে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, ঠিক আছে, পরের টপিকে যাওয়া যাক। কার্যকরী মূলক। কার্যকরী মূলক কি? যে সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বলে। যে পরমাণু বা পরমাণু পুঞ্জ যা হোক হতে পারে জৈব যৌগের অণুতে, যেমন ধরো একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। ওকে, এমনিতে CH4 স্ট্রাকচারটা দিয়ে আঁকি, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। ওকে, এবারে দেখো যখন এই হাইড্রোজেনটাকে
হাইড্রোজেনটা একটা ওএইচ গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, এই হাইড্রোজেনের জায়গায় একটা ওএইচ গ্রুপ জায়গা নিয়েছে, তখন কি হয়েছে না CH3OH। তাহলে এটা কি অ্যালকোহল গ্রুপ? তাহলে এটা অ্যালকোহলের ধর্ম হয়ে যাচ্ছে, পুরো যৌগটাই কিন্তু ধর্মটা অ্যালকোহলের ধর্ম হয়ে যাচ্ছে। এটা তাহলে কি হয়ে গেছে? মিথাইল অ্যালকোহল। এটা মিথ, একটা কার্বন থাকলে মিথ বলে, এগুলো পরে শেখাবো আমি। একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, মিথ, ইথ, তিনটে কার্বন থাকলে প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নেন, ডেক, এরকম হয়। তো একটা কার্বন আছে, তাহলে এটা মিথ, তাহলে মিথাইল অ্যালকোহল এটা। আবার যদি এখানে CH3, এখানে ধরো COOH গ্রুপ যুক্ত হয়ে গেছে, COOH, তাহলে কার্বন কটা? দুটো। আর এটা কি অ্যাসিড, তাহলে কি হয়ে যাবে? ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটা অ্যাসিডের ধর্ম হয়ে যাচ্ছে তখন। তাহলে এই কার্যকরী গ্রুপটা কিন্তু অনেক বিশাল একটা ফ্যাক্টর, অবশ্যই একটা ফ্যাক্টর। কি করছে? এই কার্যকরী গ্রুপটা যেটা যুক্ত হচ্ছে, এই যৌগটার ধর্মটা কি হয়ে যাচ্ছে না সেরকম হয়ে যাচ্ছে। অ্যালকোহল ছিল, কিসে হয়ে গেল? অ্যাসিডে হয়ে গেল, শুধু কিন্তু এই গ্রুপটার জন্য। তাহলে কার্যকরী গ্রুপটা কি? এমনি এমনি তো কার্যকরী বলা হয় না, নিশ্চয়ই কাজ করে, সেই জন্য কার্যকরী বলা হচ্ছে। ওকে, তো এই কার্যকরী গ্রুপের জন্য কিন্তু মানে এই যে পরমাণু, এখানে কিন্তু পরমাণু পুঞ্জ যুক্ত হচ্ছে COOH, এখানেও কিন্তু পরমাণু পুঞ্জ যুক্ত হচ্ছে OH। তো এরকম কিছু কার্যকরী মূলক যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো আমরা দেখে নেব। ওকে, তো চলো। ওকে, দেখো এই যে OH, এই গ্রুপটাকে বলা হয় হাইড্রক্সিল গ্রুপ। হাইড্রক্সিল, হাইড্রক্সিল, হাইড্রক্সিল গ্রুপ। হাইড্রক্সিল গ্রুপ এটা যদি কোনো যৌগের সাথে যুক্ত থাকে, কোনো কিছুর সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হবে অ্যালকোহল। যেমন এক্ষুনি বললাম, যদি CH3 গ্রুপের সঙ্গে যুক্ত থাকে OH, তাহলে এটা হয়ে যাবে মিথাইল অ্যালকোহল। ওকে, তারপরে যেটা আছে তোমাদের ফরমাইল গ্রুপ, CHO, ফরমাইল গ্রুপ বা ফরমাইল মানে মূলকটার নাম ফরমাইল, আর এই গ্রুপটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তাহলে CH3-র সাথে যদি CHO যুক্ত থাকে, কটা কার্বন? একটা কার্বন, দুটো কার্বন। এক্ষেত্রে কিন্তু একটা কার্বনই ছিল, আর কোনো তো কার্বন নেই। যদি কার্যকরী গ্রুপের মধ্যেও যখন কার্বন যদি থাকে, সেই কার্বনটাও কিন্তু নামকরণের সময় কাউন্ট হয়। তাহলে দুটো কার্বন হয়ে গেল, তাহলে এটা কি ইথ, তাহলে ইথানঅ্যালডিহাইড, ইথানঅ্যালডিহাইড। ওকে, বা ইথানল, ন্যাল, ন্যাল যুক্ত করতে পারি, তাহলে ইথানল। ওকে, তারপরে যে কার্যকরী গ্রুপটা আছে কিটোন, কিটোন, C+O, এটা কিটোন। কিটোন গ্রুপটার নাম কিটোন। কিটোন যেটার সাথে যুক্ত থাকবে সেটাকে কি বলা হবে? ওন, ওন যুক্ত হয়ে যাবে, ওন। তাহলে দেখো এখানে হয়তো CH3 যুক্ত আছে, এখানে এখানে C+O, এখানেও CH3 যুক্ত আছে, তাহলে 1 2 3, তাহলে এটার নাম কি হয়ে যাবে? প্রোপানোন। ওকে, তারপরে দেখো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, COOH, কার্বক্সিলিক অ্যাসিড। এটা কি? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। CH3-র সাথে যদি CHO যুক্ত থাকে, CHO, সরি COOH, তাহলে মিথ, ইথ, তাহলে ইথানোয়িক অ্যাসিড, উইক অ্যাসিড। কি যুক্ত হবে শেষে? উইক অ্যাসিড টার্মটা যুক্ত হবে। তারপরে অ্যামিন, NH2, NH2, যদি এটা CH3-র সাথে যুক্ত থাকে, CH3 NH2, কটা কার্বন? একটা কার্বন, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যামিন যুক্ত হয়ে যাবে, তাহলে মিথান অ্যামিন, মিথান অ্যামিন। ওকে, ঠিক আছে। এবার আরেকটা গ্রুপ নিয়ে বলবো, এই গ্রুপটা,
এই গ্রুপটার নাম হচ্ছে ইথার, ইথার গ্রুপ, ইথার, ইথার গ্রুপ। যদি এরকম হয় CH3, এই যে এই লাইনগুলো দেখতে পাচ্ছ যেগুলো টানছি, এই লাইনের এইখানগুলোতে গ্রুপ যুক্ত হয়, যা কিছু যুক্ত হয়, ওকে, এই গ্রুপগুলো যুক্ত হয়, এই যে CH3 বা এই গ্রুপগুলো কিন্তু যুক্ত হয়, CH3 C2H5 যা হোক এই গ্রুপগুলো কিন্তু যুক্ত হয়। তো CH3O CH3, কটা মিথাইল আছে? দুটো মিথাইল, তাহলে ডাইমিথাইল, সেই জন্য এটার নাম কি হয়ে যাবে না ডাইমিথাইল ইথার, ওকে। আচ্ছা এবারে দেখো সমাবয়বতা। সমাবয়বতা কি না, যে ধর্মের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন একাধিক যৌগের অস্তিত্ব সম্ভব। অর্থাৎ আণবিক সংকেতটা কিন্তু সেম, একই আণবিক সংকেত, আইসোমেরিজম, এটাকে ইংরেজিতে বলা হয় আইসোমেরিজম। আইসো মানে সমান, সম, তো সমবয়বতা, একই আণবিক সংকেতটা একই কিন্তু ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কি আলাদা আলাদা, ওকে। তো সেরকম এই সমবয়বতাকে আমি উদাহরণ দিয়ে পরে বুঝাচ্ছি, আগে এর যে শ্রেণীবিভাগগুলো দেখে নিই। তো সমবয়বতার শ্রেণীবিভাগ, ওকে, সমবয়বতা প্রধানত দু ধরনের, একটা হচ্ছে গঠনমূলক সমবয়বতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবয়বতা। একটা গঠনমূলক সমবয়বতা আর আরেকটা কি ত্রিমাত্রিক সমবয়বতা। একটা গঠনমূলক সমবয়বতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবয়বতা। তোমাদের সিলেবাসে যেটা আছে গঠনমূলক সমবয়বতা, ত্রিমাত্রিক সমবয়বতা তোমাদের সিলেবাসে নেই, তো এটা নিয়ে কথাও আমরা বলবো না। তাহলে গঠনমূলক সমবয়বতা, গঠনমূলক সমবয়বতা দেখো, গঠনমূলক সমবয়বতা আবার যদিও 4 রকম আছে, একটা শৃঙ্খল গঠিত সমবয়বতা, কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা আর অবস্থান ঘটিত সমবয়বতা। ওকে, কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা একটা তাহলে কি শৃঙ্খল ঘটিত সমবয়বতা, কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা, অবস্থান ঘটিত সমবয়বতা আর একটা হচ্ছে মেটামেরিজম। তাহলে কি কি? শৃঙ্খল ঘটিত সমবয়বতা, কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা, অবস্থান ঘটিত সমবয়বতা আর মেটামেরিজম। আমাদের আলোচ্য বিষয়, আমাদের সিলেবাসে যেটা আছে সেটা কি আছে দেখো, সেটা হচ্ছে আছে শৃঙ্খল গঠিত সমবয়বতাও নেই, এখানে আছে কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা এবং অবস্থান ঘটিত সমবয়বতা। অর্থাৎ নীল রঙের ঘরে যে দুটো আছে দেখতে পাচ্ছ, কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা আর অবস্থান ঘটিত সমবয়বতা, এই দুটো কিন্তু সিলেবাসে রয়েছে। তো এই দুটো নিয়ে কিন্তু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কার্যকরী মূলক ঘটিত সমবয়বতাটা নিয়ে প্রথমে আলোচনা করি। কার্যকরী মূলক নিয়ে আমি বললাম, একটু আগেই বলেছি কার্যকরী মূলক কি কি। তো দেখো, যেমন এক্সাম্পল দেখো একটা, যেমন CH3 CH2OH, কার্বন কটা আছে? দুটো, তাহলে C2H কটা আছে? 3 2 5 6টা, H6O, তাহলে সংকেতটা কি C2H6O। আবার CH3OCH3, এটার কি, এটার সংকেত কিন্তু কার্বন কটা আছে? দুটো, হাইড্রোজেন কটা আছে? 6টা, অক্সিজেন একটা, তাহলে C2H6O। তাহলে আণবিক সংকেত কিন্তু একই, সেম আণবিক সংকেত, কিন্তু এদের ধর্ম আলাদা, রাসায়নিক ধর্ম আলাদা। কারণ দেখো এইটাকে যদি আমি এটার নাম কি, নাম তাহলে কি হবে? অ্যালকোহল যুক্ত আছে, মিথ ইথ, তাহলে এটা হবে ইথাইল অ্যালকোহল। আর এটা কি হয়ে যাবে? দুটো মিথাইল আছে, এটা তাহলে কি ডাইমিথাইল ইথার, ওকে। তাহলে এই মিথাইল অ্যালকোহলকে যদি সোডিয়ামের সহযোগে বিক্রিয়া করানো হয়, সোডিয়াম সহযোগে যখন বিক্রিয়া করানো যদি হয়, তাহলে এটা কি উৎপন্ন হবে? সোডিয়াম সহযোগে উৎপন্ন করলে এটা হয়ে যাবে একটা সোডিয়াম ইথোক্সাইড, অর্থাৎ CH3CH2ONA, CH3CH2ONA।
এটা যেহেতু দু অণু নেওয়া হয় আর এটা দুটো এরকম এরকম সিএইচ টু সিএইচ থ্রি সিএইচ টু ওইচ এর সঙ্গে বিক্রিয়া করে, তাহলে দুটো সিএইচ থ্রি সিএইচ টু, এটা যদিও তোমাদের এখন বিষয় নয়, এটা কাটিংটা যদি আমি দেখাই এইভাবে হবে, সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ, এখানে আছে টু এনএ টু এনএ, আরও একটা সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ আছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, আর দুটো নাইট্রোজেনের মধ্যে, আচ্ছা নাইট্রোজেনগুলোকে যদি আমি এইভাবেই লিখি এনএ এনএ, দুটো এনএ, তাহলে একটা এনএ এখানে যুক্ত হয়ে যাবে, আবার একটা এনএ এখানে যুক্ত হয়ে যাবে, তাহলে দু অণু কি এই সিএইচ থ্রি সিএইচ টু ওএনএ উৎপন্ন হবে, আর উৎপন্ন হয়ে যাবে হাইড্রোজেন, কারণ দুটো হাইড্রোজেন যেহেতু বেরোলো, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। ওকে, তাহলে সোডিয়ামের উপস্থিতিতে কি সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ বিক্রিয়া করে, কিন্তু এই ক্ষেত্রে এইটাই যদি আমরা এনএ দিই টু এনএ, এনএ সহযোগে সোডিয়াম সহযোগে কিন্তু কোনো বিক্রিয়া করে না, তাহলে রাসায়নিক ধর্মের পার্থক্যটা বুঝতে পারলে। ওকে, এবারে দেখো অবস্থান ঘটিত সমবেগতা, এরকম ধরো আছে সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ, এটার সঙ্গে কি সি থ্রি এইচ সিক্স ও, আবার সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি, এখানে ধরো ওএইচ আছে, সরি এখানে আরো একটা হবে, এটা সিএইচ টু এটা সিএইচ থ্রি, তাহলে সি থ্রি এইচ কত হয়ে গেল, ছয় এইচ এইচ সেভেন এইচ এইট হবে, তাই তো? ওকে, এইচ এইট, সি সিক্স এইচ এইটও, হ্যাঁ এক্ষেত্রেও কত হবে এইট, তাহলে সি সিক্স সি থ্রি এইচ এইট ও, সংকেতটা দেখতে পাচ্ছ কি সেম একই সংকেত, কিন্তু এটা কি, এটা মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপাইল অ্যালকোহল, এটা কি দু নম্বরে আছে, তাহলে এটা প্রোপান টু অল, এটার নাম হবে প্রোপান টু অল, দুটো কিন্তু আলাদা, তাহলে কার্যকরী গ্রুপ দুটোর কিন্তু রাসায়নিক ধর্ম অনেক আলাদা, তাহলে দুটো একটাই কার্যকরী গ্রুপ যখন এই কার্বন, অর্থাৎ যদি আমি নাম্বারিং করি 1 2 3, 1 নম্বর কার্বনের সঙ্গে যখন যুক্ত হচ্ছে তখন একটা যৌগ তৈরি হচ্ছে, আবার এই কার্যকরী গ্রুপটা যখন 2 নম্বর কার্বনের সাথে যুক্ত হচ্ছে তখন একটা আলাদা হচ্ছে, কিন্তু সংকেত একই, তাহলে এটাই হচ্ছে অবস্থান ঘটিত সমবেগতা। তাহলে সমবেগতা কি বোঝা গেল আশা করি। নেক্সট আইইউপিএসি নমিনক্লেচার, অর্থাৎ আইইউপিএসি নামকরণ। আইইউপিএসি কি? আইইউপিএসি একটা সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটার ফুল ফর্ম। তো এটা একটা আন্তর্জাতিক সংস্থা। এ কি করে, বিভিন্ন যে কেমিস্ট্রির যে সমস্ত গবেষণা বা যা কিছু এখান থেকে কিন্তু হয়, এই সংস্থাটা কিছু এই সংস্থাটা করে। তো তোমরা জানো যে পর্যায় সারণীটাও, যে দীর্ঘ পর্যায় সারণীটাও, এটাও কিন্তু প্রস্তাব করেছে আইইউপিএসি। ওকে, তো বিভিন্ন যে নামকরণগুলো, সমস্ত যৌগের নামকরণগুলো আইইউপিএসি করে। কেন? এর একটা প্রয়োজনীয়তা আছে। নামকরণের কেন প্রয়োজন হলো? এমনিতে বিভিন্নভাবে কিন্তু আইইউপিএসির নামকরণ, আইইউপিএসি যখন স্থাপন হয়নি তখনও কিন্তু নাম একটা ছিল। যেমন ফর্মিয়া নামের একটা লাল পিঁপড়ে, ল্যাটিন শব্দ ফর্মিয়া নয়, ফর্মিকা নামে একটা লাল পিঁপড়ে থাকতো, পাওয়া যেত। সেই লাল পিঁপড়ে থেকে পিঁপড়ের হুলে কি থাকে? ফর্মিক অ্যাসিড। তো সেই জন্য সেই ফর্মিয়া পিঁপড়ের হুলে ওইটা থাকে বলে ওইটাকে বলা হতো ফর্মিক অ্যাসিড। কিন্তু এর একটা নামকরণের দরকার আছে। আমি এক বলবো, মানে ইন্ডিয়াতে লোকেরা একরকম নামে ডাকবে, অস্ট্রেলিয়াতে একরকম নামে ডাকবে, ইংল্যান্ডে এক নামে ডাকবে। তাহলে কি হবে? গবেষণার ক্ষেত্রে কিন্তু উন্মুক্ত পরিবেশ কিন্তু তৈরি হবে না। তুমি যখন ইংল্যান্ডে পড়তে যাবে, তুমি যখন অস্ট্রেলিয়াতে পড়তে যাবে, কোনো কারণে পড়তে যাবে, তো বা গবেষণা করতে যাবে, তখন সেখানের গবেষকদের সাথে কি তোমার একটা মতবিরোধ তৈরি হয়ে যাবে।
বা সে যেটা বলবে বা সেখানে স্টুডেন্টরা যা বলবে বা টিচাররা যা বোঝাবে, তুমি এখানে যা পড়াশোনা করছো তার সাথে কিন্তু কোনো রিলেট করতে পারবে না। কিন্তু এই আইইউপিএসসি নামকরণ করে দেওয়ার পর আমি এখানে যা শেখাবো তোমাকে অস্ট্রেলিয়ার টিচারও তাই শেখাবে, ইংল্যান্ডের টিচারও তাই শেখাবে। তুমি যদি অন্য যে কোনো বিশ্বের যে কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো, তোমাকে কিন্তু একই নামই শেখাবে, একই নামেই চেনে তারা। তো ইন্টারন্যাশনাল সংস্থাগুলোর কাজ হচ্ছে এইগুলোই। যেমন ধরো এই যে মিটারের যে এককটা, ওটা কি একটা ইন্টারন্যাশনাল একক, একটা ইন্টারন্যাশনাল সংস্থা একটা প্রমাণ মাপ দিয়ে দিয়েছে যে এতটা দৈর্ঘ্যটাকে 1 মিটার বলবো, তো সেটাকে আমরা 1 মিটার বলে জানি, গোটা বিশ্বে 1 মিটার। যেটা এখানেও 1 মিটার, সেটা অন্য জায়গায় 1 মিটার, ইংল্যান্ডেও 1 মিটার, আমেরিকাতেও 1 মিটার। তো এটা কেন সম্ভব হয়েছে? এই ইন্টারন্যাশনাল সংস্থাগুলো স্থাপন হওয়ার জন্যই। ওকে, তো দেখো প্রথমত যেটা আছে এক্সাম্পলটা, এটা দেখো, এখানে দেখো নামকরণ করতে হবে প্রথমত। এই নামকরণ হচ্ছে নাম্বারিং করতে হবে 1 2 3। প্রথমত দীর্ঘ শৃঙ্খলটাকে চিহ্নিত করতে হয়। অনেক নিয়ম আছে, যদিও অত জানার দরকার নেই তোমাদের, মূলত আপাতত এগুলো জানলেই হবে। যেদিক থেকে খুশি নামকরণ করলেই হবে, কারণ এটা যেহেতু একদম এখানেই আছে, তো যেদিক থেকেই নামকরণ করা, এই মানে নাম্বারিং কোন দিক থেকে করবে এর অনেক নিয়ম থাকে, তো এত আপাতত জানার দরকার নেই। তো যাই হোক, তো এটা যেদিক থেকেই নামকরণ করি না কেন, এই কার্বনটা 2 নম্বরই হচ্ছে। তো তাহলে নামকরণটা কি হবে? 2 নম্বরে যেহেতু হচ্ছে, প্রথমত লিখবো 2, 2 লিখবো। তারপরে দেখো কি আছে, 2 নম্বরে কি যুক্ত আছে, এটাকে বলে মিথাইল, তাহলে 2 মিথাইল, মিথাইল। প্রথমে নাম্বারিং করবে, সেই পজিশনে কি গ্রুপটা যুক্ত আছে দেখবে, সেই গ্রুপটার নাম বসাবে। যদি না কিছু যুক্ত থাকে তাহলে তো বসানোর দরকারই নেই, 2 মিথাইল লেখারও দরকার নেই। তারপরে কি করবে, তারপরে দেখো কটা কার্বন আছে, 3টে কার্বন আছে। 3টে কার্বন থাকলে কি হয়? প্রোপ, তাহলে প্রোপ, প্রোপ। তারপরে কি, বন্ড দেখতে হবে, সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে কি বসাই আমরা? এন। তাহলে নামকরণটা কি হলো? 2 মিথাইল প্রোপেন। তাহলে 2 মিথাইল প্রোপেন, কোনো কিন্তু গ্যাপ দেবে না। মিথাইল, এই যে মিথাইল প্রোপেন এইভাবে লিখবো, এইভাবে হবে না, এটা ভুল। কিভাবে লিখতে হবে? হয় আমি উপরে যেভাবে লিখেছি সেই রকম ভাবেও লিখতে পারো, প্রোপেন এইভাবেও লিখতে পারো, পর পর একদম, কোনো গ্যাপ থাকবে না। প্রথমে 2 লিখবে, হাইফেন দিবে, হয় হাইফেন দিয়ে দিয়ে লিখো একই কথা, না হয় কিন্তু এরকম একদম পর পর, কোনো গ্যাপ দেবে না, সেইভাবে লিখতে হবে। ওকে, তারপরে দেখো, তারপরে দেখো এখানে যেহেতু ডবল বন্ড আছে, নামকরণটা এই দিক থেকেই করতে হয়। ডবল ডবল বন্ড যেখানে থাকে, যেই কার্বনে থাকে সেই কার্বন থেকে নামকরণটা করতে হয়। 1 2 3, যদিও এই ক্ষেত্রে কোনো ব্যাপার না, এই ক্ষেত্রে যেদিক থেকে নামকরণ করি না কেন এই কার্বনটা 2 নম্বর হচ্ছে। কিন্তু বড় ক্লাসে যখন যাবে তখন কিন্তু এরকম নাও হতে পারে, এইদিকে আরো অনেক কার্বন থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। তো 2 নম্বরে কি আছে? মিথাইল আছে, তাহলে কি লিখবো? 2 মিথাইল, 2 মিথাইল, মিথাইল প্রোপ। এখানে কি আছে? ডবল বন্ড, ডবল বন্ড থাকলে কি হয়? ইন। তাহলে 2 মিথাইল প্রোপিন, প্রোপিন, 2 মিথাইল প্রোপিন। ওকে, তারপরে দেখো এখানে 3টে বন্ড আছে, তাহলে এটা আইন হবে, সেটা পরের কথা। আপাতত দেখি কটা কার্বন, 1 2 3, তাহলে 3টে কার্বন থাকলে কি হয়? প্রোপ। 3টে কার্বন থাকলে হয় প্রোপ, প্রোপ। আর ট্রিপল বন্ড থাকলে কি হয়? আইন। তাহলে প্রোপ যুক্ত আইন, মানে প্রোপ যুক্ত ইন, এইভাবেও লিখতে পারো, এটা ব্যাপার নয়, এটা রাফে করবে, এটা কিন্তু উত্তর হবে না, এটা উত্তর না, এটা রাফে করবে।
ড্যাশ দিয়ে দিয়েও লিখতে পারো, মানে ওই হাইফেন দিয়ে দিয়েও লিখতে পারো, আর হচ্ছে প্লাসও দিতে পারো। প্রোপেন, প্রোপেন। ওকে, তাহলে এটা কি হচ্ছে? প্রোপাইন, প্রোপাইন, প্রোপাইন। ওকে, ঠিক আছে। তারপরে দেখো, এটা দেখো, এটা একটা অ্যালকোহল আছে। যখন কার্যকরী গ্রুপ যুক্ত থাকবে তখন নামকরণগুলো কিভাবে হবে দেখো। তখন কার্যকরী গ্রুপ যেখানে যেটা যেই কার্বনের সাথে যুক্ত থাকে সেটা হয় 1 নাম্বার। যদি কার্যকরী গ্রুপ না থাকতো তাহলে কিন্তু এই দিক থেকে ডবল বন্ড যেখানে থাকে সেইখানে কিন্তু নাম্বারিংটা করতাম, কিন্তু যেহেতু কার্যকরী গ্রুপ আছে সেহেতু কিন্তু এখান থেকে নাম্বারিংটা করব। 1 2 3, 1 2 3 নামকরণ করলাম। তাহলে দেখো, তাহলে কি হবে? প্রথমত প্রোপ, প্রোপ, 3টে কার্বন আছে সেই জন্য এটা হবে প্রোপ, প্লাস 2 নম্বরে দেখো ডবল বন্ড আছে 2 নম্বর কার্বনের সাথে, 3 নম্বরের সাথেও আছে, কিন্তু যেই দিক থেকে প্রথম সবচেয়ে কম নাম্বারটাকে নিতে হয়, সব থেকে কম কম সংখ্যাটা, ছোট সংখ্যাটা নিতে হয়। তাহলে 2 2 2 এ কি আছে? ইন আছে, ডবল বন্ড আছে, সেই জন্য 2 ইন, 2 ইন, প্লাস কি 1 নম্বরে কি আছে? অল আছে, ওইস থাকলে যুক্ত হয় অল, অল লিখতে হয়। তাহলে কি হবে? প্রোপান। আচ্ছা, এখানে প্রোপ যুক্ত আন যুক্ত করতে হয়, আন মানে প্রধান প্রত্যয়, এটাকে বলা হয় প্রধান প্রত্যয়। তো প্রোপ যুক্ত আন, এখানে একটা আন লিখতে হবে। ওকে, না এখানে আনটা যুক্ত হবে না, আন যুক্ত হওয়ার অনেক ব্যাপার আছে, এখানে আন যুক্ত হবে না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্রোপ, প্রোপ 2 ইন 1 অল। ওকে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কার্যকরী গ্রুপ কি যুক্ত আছে? CHO, অর্থাৎ এটা কি গ্রুপ? অ্যালডিহাইড গ্রুপ। শেষে কি যুক্ত হবে? অ্যাল বা ন্যাল, এইগুলো যুক্ত হবে, ঠিক আছে। মানে গৌণ প্রত্যয় বলা হয় এগুলোকে, এগুলোকে লোকেট, লোকেন্ট, লোকেন্ট গৌণ প্রত্যয়, ঠিক আছে। তো এখানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে নামকরণটা দেখো, ঠিক আছে। তাহলে এটা হবে 1 নম্বরে আছে যেহেতু মিথাইল, তাহলে 1 মিথাইল, 1 মিথাইল, 1 মিথাইল, কটা কার্বন? 2টো, তাহলে কি হবে? ইথ, ইথ। আর এখানে কি কার্যকরী গ্রুপ যুক্ত আছে? অ্যাল, তাহলে ইথানেল, 1 মিথাইল ইথানেল। ওকে, সরি সরি সরি, একটু ভুল হলো, 1 মিথাইল না, এটা একটু ভুল হলো। এটা ভুল হলো, সরি। এখানে দেখো এই কার্যকরী গ্রুপেও একটা কার্বন আছে, কার্যকরী গ্রুপেও যদি কার্বন থাকে সেটা 1 নাম্বার হয়, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে কি হবে দেখো, তাহলে 2 নম্বরে মিথাইল আছে, তাহলে 2 মিথাইল, 2 মিথাইল, সরি ভুল হওয়ার জন্য। ওকে, 2 মিথাইল প্লাস কটা কার্বন আছে? 3টে, তাহলে প্রোপ,
টু মিথাইল প্রোপ, প্রোপের সাথে কি যুক্ত হবে? আন, আন যুক্ত অ্যাল, অ্যাল। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? টু মিথাইল প্রোপানেল, প্রোপানেল, টু মিথাইল প্রোপানেল, টু মিথাইল প্রোপানেল। ওকে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কটা কার্বন? একটা, দুটো, তিনটা, তিনটে কার্বন আছে। কার্বন সংখ্যা 3, কার্বন সংখ্যা 3 হলে কি লিখবো? প্রোপ, প্রোপ। তারপরে প্রোপের সাথে কি হবে? যুক্ত আন, আনটা হচ্ছে প্রধান প্রত্যয়, আন যুক্ত প্রোপ যুক্ত আন হলো। তারপরে কি ওন, ওই যে ওন কার্যকরী গ্রুপটা ডবল বন্ড ও, ডবল বন্ড ও, এটাকে বলা হয় ওন, কিটোন, ওন, ওন, ওন যুক্ত করতে হয়। তাহলে কত নম্বরে ওন আছে? 2 নম্বরে ওন আছে, তাহলে 2 ওন। তাহলে আলটিমেটলি নামটা কি হচ্ছে? প্রোপান টু ওন, প্রোপান টু ওন, প্রোপান টু ওন। ওকে, ঠিক আছে। তারপরে দেখো এটা 1 নাম্বার, 2 নম্বর, 3 নাম্বার, 3টে কার্বন। তা 3টে কার্বন হলে কি হয়? প্রোপ। আর এই অ্যাসিড গ্রুপটাকে কি বলা হয়? উইক অ্যাসিড প্রত্যয় যুক্ত হয়। তাহলে নামটা কি আসছে? না প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক, নোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, ঠিক আছে। এবারে মিথেন নিয়ে আলোচনা করি। মিথেনের উৎস কোথায়? মিথেন কোথা থেকে পাওয়া যায়? না একটা কোলবেড মিথেন বলে তোমরা জানো, কোলবেড মিথেন সংগ্রহ করা যায়, অর্থাৎ কয়লা খনির মিথেন গ্যাস একটা পাওয়া যায়। ভূগর্ভস্থ তৈলকূপ বা ওই কয়লা খনিতেও তো থাকেই, মিথেন গ্যাস একটা থাকে, আর ভূগর্ভস্থ তৈলকূপে থাকে, অর্থাৎ যেখান থেকে পেট্রোলিয়াম উত্তোলন করা হয় সেখানে থাকে। মানে পাতনের সময় যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, পাতনের সময় মানে ওইটাকে আংশিক পাতন করা হয়। পেট্রোলিয়ামকে কিভাবে পরিশোধন করা হয়? আংশিক পাতন করে, অর্থাৎ সবচেয়ে শেষে যেটা পাওয়া যায় তার নাম বিটুমেন। মানে ওর সাথে তো পুরোটাই পেট্রোল থাকে না, বা পুরোটাই ডিজেল থাকে না, বা পুরোটাই কেরোসিন থাকে না। ওর জন্য ওইটাকে কি করতে হয়? না আংশিক পাতন করতে হয়। এটা ঠিক পাতন না, আংশিক পাতন বলতে কি মানে সমস্ত উষ্ণতা, মানে পেট্রোলের যে মানে বাষ্পীভবনের যে তাপ, বাষ্পীভূত হওয়ার জন্য যে তাপ লাগে, মানে স্ফুটনাঙ্ক, বা ওই কেরোসিনের যে স্ফুটনাঙ্ক, সব কিন্তু এক না। তো প্রথম থেকে উত্তপ্ত করা হয়, যেগুলোর স্ফুটনাঙ্ক কম সেগুলো কি হয়? আগে বাষ্পীভূত হয়ে যায়। যেগুলো স্ফুটনাঙ্ক একটু বেশি সেগুলো পরে বাষ্পীভূত হয়। এইভাবে কিন্তু আংশিক পাতন প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। তো আংশিক পাতনের সময় এই পেট্রোলিয়ামের যে আংশিক পাতনের সময় যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, সেই প্রাকৃতিক গ্যাসই কিন্তু মানে মিথেনের প্রধান উৎস। বোঝা গেছে? তারপরে যেটা বললাম কয়লা খনির মিথেন গ্যাস যেটা পাওয়া যায় প্রায় 40%, অনেকটাই কিন্তু, প্রায় 40% মিথেন থাকে। তাছাড়া বায়োগ্যাসে 60% মিথেন থাকে। তাহলে মিথেনের উৎসটা বোঝা গেল। এবারে মিথেনকে বদ্ধ জলাভূমিতে পাওয়া যায়, মানে সেগুলো ওই যে মার্সিল্যান্ড, বদ্ধ জলাভূমিকে বলা হয় মার্সিল্যান্ড, এই জন্য মিথেনকে মার্স গ্যাস বলে। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসে। মার্স গ্যাস কোন গ্যাসকে বলা হয়? না মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়। ওকে, ঠিক আছে, বোঝা গেছে তাহলে এটা। এবারে আসি যে এটার ব্যবহার কি। না ছাপার কালি, যেগুলো জেরক্স মেশিনে যে কালিগুলো দেখতে পাবো, সেই ছাপার কালি, কার্বন ব্ল্যাক, বা ওই যে কার্বন পেপার যেগুলো পাওয়া যায়, সেই কার্বন ব্ল্যাক, এগুলো তৈরি করতেও কিন্তু মিথেনের প্রয়োজনীয়তা আছে। ওকে, আর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় মিথেন, সিএনজির প্রধান উপাদান মিথেন। এর কিন্তু তাপন মূল্য প্রচুর, প্রায় 1011 বিটিইউ, 1011
বিটিইউ, এটা একটা থার্মাল ইউনিট পার ফিট কিউ। এতটা কিন্তু তাপন মূল্য, অনেকটাই। তো বোঝা গেল সিএনজির প্রধান উপাদান তাহলে মিথেন, এটাও মনে রাখবে। এবার আসা যাক মিথেনের কিছু রাসায়নিক ধর্ম নিয়ে। ওকে, মিথেনের রাসায়নিক ধর্ম ঠিক আছে, দরকার নেই, তোমাদের সিলেবাসেও নেই, তো এটা নিয়ে বলবো না। এবার আসা যাক এলপিজি। এলপিজির পুরো নাম কি না, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড মানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যেটা পাওয়া যায়, সেটা গ্যাস হিসেবে পাওয়া যায়, সেটাকে লিকুইফাইড কিভাবে করা হয় না, উচ্চ চাপে লিকুইফাইড করা হয়, সেটাকে বলা হয় এলপিজি। এর প্রধান উপাদান বিউটেন। তাহলে বিউট এন, তাহলে 4টা সি, আর বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। হাইড্রোজেন তাহলে কতগুলো হাইড্রোজেন হলো, 10টা, তাহলে C4H10। ওকে, তাহলে বিউটেনের সংকেতটা কি পাওয়া গেল, C4H10। এলপিজিতে অনেক কিছু থাকে, বিউটেন থাকে, প্রোপেন থাকে, আরএসএ বিউটেন থাকে, তাছাড়া ইথেনও থাকে, কিন্তু প্রধান উপাদান কিন্তু বিউটেন। বুঝা গেছে? এলপিজির ব্যবহার কি, প্রধানত কিন্তু এটা রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। তবে মোটর গাড়ির জ্বালানিতেও ব্যবহার করা হয় না সেটা নয়, হয়। ওকে, এলপিজির স্ফুটনাঙ্ক কিন্তু অনেক কম, তাই এই ধর্মকে কাজে লাগিয়ে হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়। স্ফুটনাঙ্ক অনেক কম মানে কি, মানে স্ফুটনাঙ্ক অনেক কম মানে পরিবেশ থেকে কি হবে, সহজে কিন্তু লীন তাপ গ্রহণ করবে, আর লীন তাপ যদি গ্রহণ করে নেয় তাহলে কি হয়ে যাবে, পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে, সেজন্য হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়। সবসময় হিমায়ক হিসেবে অ্যামোনিয়াও যখন পড়িয়েছি, অ্যামোনিয়ারও কি স্ফুটনাঙ্ক কম, মানে খুব উদ্বায়ী পদার্থ, সেজন্য কি খুব সহজে কি হয়, উবে যায়, সেই জন্য পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, সেই জন্য শীতল পরিবেশ একটা তৈরি হয়। তো এলপিজিও কিন্তু সেরকম একটা পদার্থ। ওকে, তো এগুলো তাহলে এলপিজির ব্যবহার হলো। এবার সিএনজি দেখো, সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড মানে সংক্রমিত, চাপ দেওয়া হয়, চাপীকৃত মানে চাপ দেওয়া হয়, মানে সংক্রমণ করা হয়। সংক্রমিত ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর গ্যাস মানে গ্যাস, তাহলে সংক্রমিত প্রাকৃতিক গ্যাস বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজির পুরো নাম। ওকে, তো সিএনজিটা মূলত গাড়ি চালাতেই ব্যবহার করা হয়, গাড়ির জ্বালানি হিসাবে। আর এর প্রধান উপাদান মিথেন। সিএনজির প্রধান উপাদানটা মনে রাখবে, সিএনজির প্রধান উপাদান তাহলে কি, মিথেন। যেটা মিথেন আলোচনা করার সময় বললাম, প্রধান উপাদান মিথেন, CH4। ওকে, আর এটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। 50 কিলোজুল পার কেজি এরকম, মানে পার গ্রাম 50 কিলোজুল তাপন মূল্য আছে। তাপন মূল্যটাও কিন্তু অনেক, তো এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ওকে, এবার আসা যাক ইথাইল অ্যালকোহলের কিছু ধর্ম নিয়ে। ওকে, তো দেখো ইথাইল অ্যালকোহলের সংকেত কি হবে তাহলে, C2H5OH। এটা কি, ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল মানে গন্ধটা তীব্র গন্ধ, অ্যালকোহলের মতোই, অ্যালকোহলের বৈশিষ্ট্য একটা আছে, আর এটা একটা তীব্র গন্ধ। ওকে, আর মানে এতটাই তীব্র, মানে কি বলবো, প্রচন্ড তীব্র আর কি, যেটাকে বলা যায়, মানে প্রচন্ড তীব্র এই ইথাইল অ্যালকোহলের যে গন্ধটা। ওকে, তো এবারে এসে দ্রাব্যতা। ইথাইল অ্যালকোহল কি হয় না, জলের অণুর সাথে এক ধরনের বন্ধন গঠন করে। এই ইথাইল অ্যালকোহল জলের অণুর সাথে, অর্থাৎ H2O, হাইড্রোজেন বন্ড করে, জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ড করে ইথাইল অ্যালকোহল। তো এই হাইড্রোজেন বন্ড করার জন্য কি হয় না, হাইড্রোজেন বন্ড কিন্তু অনেক স্ট্রং একটা বন্ড, শক্তিশালী একটা বন্ধন।
তো শক্তিশালী বন্ধন একটা, কিন্তু সেই তাহলে এই বন্ড যে গঠন করছে ঠিক আছে, কিন্তু তাহলে এ বন্ধন গঠন করছে মানে কি জলের দ্রাব্য ঠিক আছে, কিন্তু মানে কি স্ফুটনাঙ্ক তাহলে কি হবে, অনেক বেশি হবে, কারণ এই হাইড্রোজেন বন্ডকে ভাঙতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ শক্তির একটা প্রয়োজন হবে। ওকে, ঠিক আছে, এটা এইচ হবে, ঠিক আছে। তো হাইড্রোজেন বন্ড একটা স্ট্রং হাইড্রোজেন বন্ড গঠন করে জলের সাথে, দিয়ে জলের সাথে দ্রাব্য হয়। এবার আসি রাসায়নিক ধর্মে। রাসায়নিক ধর্মটা আমি এর আগেও বলেছি যে C2H5OH, আর একটা লিখলাম C2H5OH, এর সাথে 2Na যুক্ত হচ্ছে ধরো, তাহলে এই হাইড্রোজেন দুটো বেরিয়ে কি হয়ে যাবে, হাইড্রোজেন গ্যাস, আর এই যে দুটো Na যুক্ত হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 2C2H5ONA। বোঝা গেল? তাহলে C2H5OH OH প্লাস 2Na রিঅ্যাকশন করে কি হচ্ছে 2C2H5ONA প্লাস হাইড্রোজেন গ্যাস। ওকে, ঠিক আছে। এবারে দেখো এই C2H5OH কেই যদি গাঢ় H2SO4 এর সহযোগে বিক্রিয়া করা হয়, C2H5OH গাঢ় H2SO4 গাঢ় H2SO4 সহযোগে যদি তাপ দেওয়া হয় 170 ডিগ্রি টেম্পারেচার, 170 ডিগ্রি টেম্পারেচারে তাপ দিলে এটা হয়ে যাবে H2C CH2 ডবল বন্ড CH2 এটার নাম কি বলো তো? মনে নেই আশা করি, মনে থাকার তো কথা, ঠিক আছে। তো বলো এটার নাম কি হবে? আরে বলো, একটু কমেন্টস করে জানাবে কি, তাহলে কি হবে CH2 বন্ড CH2 ডবল বন্ড CH2, এটার নাম কি 1 2, তাহলে কি হচ্ছে ইথ, আর দুটো থাকলে কি হয় এন, তাহলে এটার নাম হচ্ছে ইথেন। ওকে, এটার নাম হচ্ছে ইথেন, আর তার সাথে কি হবে জল উৎপন্ন হবে, এটার নাম কি ইথেন বলছি, ইথিন, আমিও ভুল বললাম, ইথিন, ইন দুটো বন্ড আছে যেহেতু ইন, তাহলে ইথিন। ওকে, ঠিক আছে। এটাকে বলা হয় আন্তঃআণবিক নিরুদন। আন্ত মানে কি নিজেদের মধ্যে, মানে অন্ত গুলিয়ে ফেলবে না, আন্তর্জাতিক সবসময় মনে রাখবে, আন্তর্জাতিক মানে কি, মানে বাইরের, মানে এই অণুটার সাথে অন্য অণু, কিন্তু যখন অন্ত বলবো তখন কি নিজেদের মধ্যে, তাহলে নিজেদের মধ্যে নিরুদন হচ্ছে, তাহলে এটা হচ্ছে অন্তঃআণবিক নিরুদন। আর H2SO4 কি তীব্র জলাকর্ষী, জলকে টেনে বের করবে। H2SO4 এর কাজ এটাই যে জলকে টেনে বের করবে, জলকে একদম ঘর থেকে টেনে বের করবে। ওকে, মানে H2SO4 এমন একটা পদার্থ, এটা একদম মনে রেখে দেবে যে H2SO4 জলকে একদম টেনে বের করতে চায়, জলকে আকর্ষণ করবে, জলের প্রতি আর একটা বিশাল খিদে রয়েছে, তেষ্টা রয়েছে, মানে H2SO4 এর একটা তেষ্টা রয়েছে আর কি, মানে জলকে সবসময় বের করে ফেলবে। তো এরকম একটা ব্যাপার আর কি, বোঝা গেল? তাহলে ওকে, হ্যাঁ, তাহলে কঠিন জিনিসগুলো যতই কঠিন টপিক হোক এইভাবে মজা করে কিন্তু শিখে নিতে হবে, মানে কঠিন টপিককে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু স্টুডিয়ারে। সেই জন্য আমি এবার সাবস্ক্রিপশন মডেলটা বলে দিই। তো দেখো ফ্রি সার্ভিস কি কি আছে, ওয়ান শট ভিডিওজ আছে, চ্যাপ্টার ওয়াইজ লেকচার আছে, এবং এগুলো ফ্রি সার্ভিস কিন্তু, এবং ক্লাস নোটস PDF ফ্রিতেই প্রোভাইড করা হবে। এবং এলাইট সাবস্ক্রিপশন যেগুলো আছে দেখে নাও, ডেইলি লাইভ ক্লাসেস পাবে, প্লাস ডেইলি প্র্যাকটিস পেপার পাবে, স্পেশাল ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং সেশন, ডেইলি কুইজেস, এভরি স্টাডি মেটেরিয়ালস, প্রত্যেকটা কিন্তু স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, যাতে তোমরা কিন্তু নিজেরাও বিষয়গুলোকে ডেইলি চর্চা করতে পারো। এবং উইকলি টেস্ট সিরিজ, অর্থাৎ মক টেস্ট প্রোভাইড করা হবে। মক টেস্ট কিন্তু একটা প্রিপারেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু বলতে পারো যে প্রিপারেশনের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই মক টেস্ট। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এত শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে এসে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং কোনো অংশ ডাউটস থাকলে বা যে কোশ্চেনগুলো আমি পড়াতেও কিছু করেছি সেগুলো তোমরা কমেন্টস করে জানাবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় সবার আগে। ওকে,
থ্যাংকস ফর ওয়াচিং। স্টুডিয়ার মেক স্টাডি ইজিয়ার। ওকে।